হ্যালো স্টুডেন্টস অ্যান্ড গার্ডিয়ানস, আমরা অনেকটা সময় অতিবাহিত করেছি। তোমরা অনেক দিন ধরে আমার ভিডিও দেখছো। একটা কথা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, যেটা হলো অনেকগুলো আমার ভিডিও হয়ে গেছে, 100-150 পেরিয়ে গেছে, কিন্তু ইনফ্রাস্ট্রাকচার ততটা ভালো করা সম্ভব হয়নি। প্রত্যেকে দেখলে, সাবস্ক্রাইবার বাড়লে আরও আমি উৎসাহিত হব বলে আশা রাখছি। স্টুডেন্টরা তো দেখবেই, গার্ডিয়ানরাও দেখবেন। এইখানে ইন্টারেস্টিং বলে ফিজিক্স সেইভাবে ইন্টারেস্টিং কোনো টপিক দিয়ে শেখানো হয় না ঠিকই, কিন্তু মনে রাখতে হবে এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার দিকে বিশেষ নজর দেওয়া হয়েছে। অর্থাৎ স্টুডেন্টরা কিন্তু জানে এখনকার দিনে যে বৈদ্যুতিন মাধ্যম, সেই মাধ্যমে কিন্তু চাইলেই একটা বিষয়কে সুন্দর করে দেখা যায়, খুব মজার ভিডিও পাওয়া যায়। সেটা তো পাচ্ছেই, আর আমার ভিডিওর উদ্দেশ্য হলো ভালোভাবে নিজেকে তৈরি করা। আমি সেই উদ্দেশ্য নিয়ে ভিডিওটা তৈরি করছি। হয়তো ইনফ্রাস্ট্রাকচার ভিডিওর কিছু কমতি থাকবে, সেটা সঙ্গে সঙ্গে খুব ভালো করা সম্ভব নয়, কারণ প্রফেশনাল যারা ইউটিউবার তারা ভালো ভিডিও করে থাকে, তাদের জন্য অনেক আলাদা টেকনিশিয়ান থাকে, তারা দেখিয়ে দেয় বা একটা আলাদা শুটিং করার জায়গা থাকে। এক্ষেত্রে অনেক কমতির মধ্যে বা অনেক লিমিটেশান নিয়ে আমার ভিডিওগুলো, যদি বাচ্চাদের কাজে লাগে এবং বাচ্চারা সেইটাকে যদি তার লাইফে সাকসেসে পরিণত করতে পারে, তাহলে আমার ভিডিওগুলোর সার্থকতা থাকবে। আর সবাইকে বলবো, গার্ডিয়ানস এবং যারা আছো, স্টুডেন্ট দেখছো, তারা তো দেখছোই, আরও তোমাদের বন্ধুদের সঙ্গে এই চ্যানেলটা শেয়ার করবে, কারণ উৎসাহ পাই তখনই যখন দেখি যে খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইবার বাড়ছে, অনেকে দেখছে, তখনই কাজটার গুরুত্ব মনে হয় বেশি করে বোঝা যায়। আর যদি থমকে যায়, তখন আমি ঠিক ভরসা পাই না যে আমার ভিডিওগুলো কাজে লাগছে কি না। সেই কারণে সবাইকে খেয়াল রাখতে বলবো, যাতে সাবস্ক্রাইবার বাড়ে। প্রত্যেকে তোমরা নিজেদের মতো করে প্রত্যেকে তোমাদের বন্ধুদের, পরিজনদের, আত্মীয়দের তোমরা শেয়ার করবে। প্রত্যেকে এই ভিডিওগুলো দেখার চেষ্টা করো। আশা করি এই ভিডিওগুলো অনেকেরই কাজে লাগবে এবং লাইফে এটা সাহায্য নিয়ে অনেক বড় জায়গায় যেতে পারবে। আজকের আমি ক্লাস 11-এর টপিক নিয়ে আলোচনা করব। ক্লাস 11-এর যে টপিক আলোচনা চলছে সেটা হলো 1 ডাইমেনশনাল মোশন। এটা আমরা চ্যাপ্টার 4 নাম দিয়েছি। চ্যাপ্টার 4 কি চ্যাপ্টার 3 সম্ভবত, চ্যাপ্টার 3, 11। এইগুলো একটু ভুল হয়ে যায়, এগুলো একটু অ্যাডজাস্ট করে নেবে, কেমন? আর এখানে হচ্ছে যেটা আলোচনা চলছে হচ্ছে 1 ডাইমেনশনাল মোশন। 1 ডাইমেনশনাল মোশনে আমরা আলোচনা করেছি যে 1 ডাইমেনশনাল মোশন কাকে বলে, অর্থাৎ একমাত্রিক, অর্থাৎ একটা সরলরেখায় কোনো বস্তু বা বস্তু কণা যদি গতিশীল হয়, তার গতির যে সমীকরণগুলো সেগুলো আমরা লক্ষ্য করেছি। সমবেগে গেলে একরকম হয়, সমত্বরণে গেলে একরকম হয়, অসমত্বরণে গেলে একরকম হয়। প্রত্যেকটার জেনারেলাইজড ফর্মও আমরা সেখানে দেখেছি। আর সমত্বরণে গতির একটা উদাহরণ আমরা লাস্ট ভিডিওতে আলোচনা করেছি। সেখানে আমরা আলোচনা করেছি যে একটা বস্তুকে নিচ থেকে উপর দিকে ছুঁড়ে দিলে যদি ঊর্ধ্বে উলম্বভাবে খাড়া উলম্ব দিকে যদি ছোড়া হয়, খাড়া উলম্ব মানেই খাড়া, ঊর্ধ্বে উলম্বভাবেই যদি ছোড়া হয়, সেক্ষেত্রে তার গতির সমীকরণগুলো কি হয়, তার আরোহণকাল, অবরোহণকাল, কোন সময় সে কতটা উচ্চতায় ওঠে, এই সমস্তগুলো আমরা আলোচনা করেছি। এরপরে আমরা দ্বিমাত্রিক গতির কথা আলোচনা করব। সেখানে আমরা একটা বৃত্তে কোনো কণার গতি অথবা একটা তলের মধ্যে কোনো কণার গতি, এই বিষয়ে আলোচনা করব। তার মাঝে যে ম্যাথমেটিক্যাল টুলসটা লাগে, যে ম্যাথমেটিক্যাল টুলের সাহায্য লাগে, সেই টুলের যে টুলটা, সেই টুলটার নাম হলো ভেক্টর কোয়ান্টিটি। সেখানে আমরা ভেক্টর কোয়ান্টিটি জানব। ভেক্টর কোয়ান্টিটির পর আমরা 2 ডাইমেনশনাল মোশন আলোচনা করব।
আর আমরা লাস্ট ভিডিওতে আমরা একটা 2 ডাইমেনশনাল মোশন দেখিয়েছি, সেখানে ভেক্টর না ইউজ করে আমরা মোটামুটি এক্স অক্ষ আর ওয়াই অক্ষ বরাবর গতিকে দুটো ভাগে ভেঙে নিয়েছি, অর্থাৎ আমরা একমাত্রিক গতির সমীকরণ দ্বিমাত্রিক গতিতে লাগাতে পেরেছি। আজকে আমরা ওই একমাত্রিক গতির আলোচনা করব। একটা টাওয়ারের উপর থেকে যদি কোনো বস্তুকে ছুঁড়ে দেওয়া হয়, উপরের দিকে উলম্বভাবে ছুঁড়ে দেওয়া হয়েছে, আর নিচের দিকে যদি ছুঁড়ে দেওয়া হয়, সেক্ষেত্রে গতির সমীকরণ কিভাবে আমরা রিপ্রেজেন্ট করব। অর্থাৎ আবারও সেই একই কথা যে কিভাবে যে কোনোভাবে এই প্রবলেমগুলো সলভ করে দেওয়া যায়, কিন্তু জেনারেলাইজড ওয়েতে আমরা কিভাবে ওটাকে সাজাবো এবং সেখান থেকে যে কোনো প্রবলেম আসলে আমরা কিভাবে সেটাকে সলভ করতে পারবো, সেটা এই ভিডিওতে আলোচনা করা হবে। তোমরা খাতা কলম বের করো, সুন্দর একটা নোট তৈরি করো। এখানে একটা টাওয়ারের কথা বলা হয়েছে। এই টাওয়ারের উপরে একজন লোক সে উপরের দিকে একটা বস্তুকে ছুঁড়ে দিল। টাওয়ারের উচ্চতা অর্থাৎ যেখান থেকে ছুটছে এই উচ্চতাটা যদি এইচ হয় এবং এ যদি ইউ বেগে উপরের দিকে বস্তুটাকে ছোড়ে, সেক্ষেত্রে আমরা এইখান থেকে মূল বিন্দু ধরে আমরা যদি এদিকের ডিরেকশানকে ওয়াই ডিরেকশান ধরি, ওয়াই অক্ষ বলি, তাহলে এই বস্তুটার ইনস্ট্যান্টেনিয়াস অর্থাৎ তাৎক্ষণিক দূরত্ব মানে আমরা এটাকে যদি আমি মূল বিন্দু ধরি, মূল বিন্দু থেকে কত দূরে কোন সময়ে অবস্থান করছে সেটা আমরা বের করতে যদি পারি, তাহলে তার গতির সব কিছু আমরা পেয়ে যাব। গতির সমীকরণের যাবতীয় বিষয় আমরা পেয়ে যাব। সেটা কিভাবে করব না, দেখো t=0তে এইখান থেকে বস্তুটাকে ছোড়া হয়েছে, t=0তে y=h, এইটা আমাকে মাথায় নিতে হবে। তারপরে আস্তে আস্তে দূরত্ব, এখান থেকে দূরত্ব বাড়তে আবার দূরত্ব কমতে সে এখানে এসে পৌঁছবে। অর্থাৎ এই যে বস্তুটা, এই বস্তু এইখানে তলায় এসে পৌঁছবে, বস্তুটা এইভাবে ছোড়া হয়ে আসবে। এটা অ্যাকচুয়ালি এই রেখা আর এই রেখা একই, কারণ আমি উলম্ব দিকে ঊর্ধ্বভাবে ছোড়ার কথা বলেছি, এখানে বোঝার জন্য আমরা জাস্ট সেপারেট করে এঁকেছি, কিন্তু একই রেখা বরাবর ও কিন্তু নেমে আসবে। সেক্ষেত্রে y at an instant t=t কত হবে না, দেখো এখান থেকে আমি যে উচ্চতায় উঠছে সেই উচ্চতাটা আমি লিখব কি, নিচের দিকে সবসময় জি কাজ করছে, আর উপরের দিকে যদি ইউটি হয়, আমি যদি এটাকে y1 বলি, y1 সমান কী হবে, ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। এর সঙ্গে আমি এইচ যোগ করলে কি হবে, এইচ প্লাস y1 যোগ করলে এটা হবে এখানকার থেকে দূরত্ব y সমান এইচ প্লাস y1, অর্থাৎ এইচ প্লাস ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। তাহলে আমরা এখানে গতির যে জেনারেল ফর্মুলা পেলাম, সেই জেনারেল ফর্মুলাটা হলো y=h প্লাস ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। এবারে তুমি একটু ভাবো, ডিরেকশান অনুযায়ী ভাবো, যদিও আমাদের ভেক্টর আলোচনা হয়নি, কিন্তু তোমার ডিরেকশানের ব্যাপারে একটু তো তোমার একটু আইডিয়া আছে যে এই উপরের দিকে ওয়াই অক্ষ আমরা উপরের দিকে ধরেছি, তাহলে ওয়াই এখানে এইচ পজিটিভ, ইউও পজিটিভ, দেখো ওই দিকেই আমি এই বস্তুটাকে ছুঁড়েছি, ইউও পজিটিভ আর জি এখানে নেগেটিভ। এই কারণে আমরা যদি এটাকে এরকম করে নিচের দিকে ইউ বেগে ছুটতাম, তাহলে কি হতো না, নিচের দিকে ইউ বেগে ছুটলে তখন এটা চেঞ্জ হয়ে যেত। কি চেঞ্জ হতো, ওয়াইটা ওয়াই থাকতো, এইচটা কিন্তু এইচই থাকতো, আর ইউটা মাইনাস ইউ হয়ে যেত। দেখো ভালো করে ব্যাপারটা বোঝো, আমি উপরের দিকে ছুটছিলাম, দূরত্বটা বাড়ছিল, দেখো এইচ প্লাস ইউটি হয়েছিল, এখন আমি উপর থেকে নিচের দিকে ছুটছি, তখন কী হবে, এইচ মাইনাস ইউটি। এবার অনেকে মনে করতে পারো যে এখানে এই দিকে আসছে, স্যার এটা তো প্লাস জিটি স্কোয়ার হবে, কারণ ত্বরণ নিয়ে নামছে। এটা করলে কিন্তু হবে না, কারণ এখানে ওয়াইটা
কেন হচ্ছে তুমি ওই রকম ফর্মুলা আমরা কিন্তু ব্যবহার করেছি লাস্ট ভিডিওতে। তখন আমরা কি করছি, ওপর থেকে ডিস্টেন্সটা নিয়েছিলাম, মনে করার চেষ্টা করো, ওপর থেকে আমরা ডিস্টেন্সটা নিয়েছিলাম, আর এখন আমরা কিন্তু এখান থেকে সব ডিস্টেন্স মাপছি। তাহলে আমি যখন এই দিকে পজিটিভ ধরছি, ওয়াই যখন ধরছি, তখন সব সময়ের জন্য এটা যেমন মাইনাস জি এখানেও ছিল, এখানেও মাইনাস জি টি স্কোয়ার হবে। মেনে নিতে অসুবিধা হলেও কিচ্ছু করার নেই, মেনে নিতে হবে। এটাই তোমার কনসেপ্ট। এই কনসেপ্টটাকে তোমাকে চেঞ্জ করতে হবে, এই কনসেপ্টটা পর্যন্ত তোমাকে রিচ করতে হবে যে এইখানে উপরের দিকে যখন ছোড়া হচ্ছে, হ্যাঁ, এখানে হচ্ছে ইউ আপওয়ার্ড আর এইটা হচ্ছে ইউ ডাউনওয়ার্ডের জন্য ফর্মুলা। দুটো ফর্মুলা আমরা এখানে পেলাম, y ইকুয়ালস টু এইচ প্লাস ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার, আর এটা যখন ইউ আপওয়ার্ড হবে, আর y ইকুয়ালস টু এইচ মাইনাস ইউটি প্লাস মাইনাস হাফ জি টি স্কোয়ার, ইউ যখন ডাউনওয়ার্ড হবে। এখানে ইউ এর তো শুধু চেঞ্জ হয়েছে, জি এর তো কোনো চেঞ্জ হয়নি। এই কারণে আমরা এটাকে এইভাবে লিখতে পারবো। নেক্সট, এবারে আমি যদি এইটা পেয়ে যাই, তাহলে আমি কিন্তু যে কোনো মুহূর্তে বেগও পেয়ে যাব। আমি ডিওয়াই বাই ডিটি যদি করি, তাহলে কি পাবো, এইচটা 0 হয়ে যাবে, এইটা ইউটা টি হয়ে যাবে। কারণ তোমরা এর মাঝে ডিফারেন্সিয়েশান, ইন্টিগ্রেশান শিখেছো, এর মাঝের ভিডিওগুলোতে ইন্টিগ্রেশান ডিফারেন্সিয়েশান দেওয়া আছে, সেগুলো থেকে তোমরা এটা ভালোভাবে নিয়েছো, ইউ মাইনাস জিটি। আর এখানে তাহলে এটা হলো ইনস্ট্যান্টেনিয়াস বেগ, যে কোনো মুহূর্তে কণাটির তাৎক্ষণিক বেগ। এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হবে, ভি ইকুয়ালস টু ডিওয়াই ডিটি, এখানে এটা 1 দিয়ে দাও, এটা 2 দিয়ে দাও, এটা 1, এটা 2 দিয়ে দাও, তাহলে কি হবে, ইউ মাইনাস জিটি। বুঝতেই পারছো আমি এই ডিরেকশানে এটা মাইনাস হচ্ছে বলে এটার সঙ্গে যোগ হচ্ছে, দেখবে নিচের দিকে আমি যখন ছুড়ে দিচ্ছি তার তো বেগ আরও বাড়বে। মানে এটা যদি আমার -10 হয়, তাহলে জি এই ভ্যালুটা যদি আমি প্লাস করতাম তাহলে তো কমে যেত, 2 × 1। এবার নিশ্চয়ই বুঝতে সুবিধা হয়েছে? ঠিক, হ্যাঁ, এইটা মাইনাস হয়েছে বলে এটা আরও বাড়বে। ধরো -10, এটা ধরো 10 মিটার পার সেকেন্ড বেগে ছোড়া হয়েছে, জিটা 10 × 1, তাহলে আরও তার বেগ বাড়ছে। এবার সেটার মান নেগেটিভ হোক, ক্ষতি নেই, নেগেটিভ মানে নিচের দিকে বোঝাচ্ছে। এই হলো গিয়ে এই ধরনের প্রবলেম। এই প্রবলেমটা আমরা লাস্ট ভিডিওতে আলোচনা করিনি, এবারে আমরা করে নিলাম। এবারে এর থেকে আমরা এক্সাম্পল আনবো, নিউমেরিক্যাল এক্সাম্পল 1। কোশ্চেন 1 আমরা বলবো কি, 80 মিটার উচ্চতা বিশিষ্ট টাওয়ারের ওপর থেকে খাড়া ঊর্ধ্বমুখে 10 মিটার পার সেকেন্ড বেগে কোনো বস্তুকে ছুঁড়ে দেওয়া হলে কত সময় পর বস্তুটি ভূমিতে অবতরণ করবে। এই যদি প্রশ্ন থাকে তাহলে তুমি কি করবে না, প্রথমে ওয়াই এর এক্সপ্রেশনটা লিখবে। ওয়াই এর এক্সপ্রেশনটা কি না, এইচ উপরের দিকে চড়া হচ্ছে মানে প্লাস ইউটি, আর যেহেতু অ্যাক্সিলারেশন সবসময় নিচের দিকে আছে, তাহলে মাইনাস হাফ জিটি স্কোয়ার। এবারে তুমি যেগুলো আছে পার্টিকুলার্সগুলো বসাবে। এখানে এই যে আছে 80, ওয়াই ইকুয়ালস টু হবে 80, ইউ এর ভ্যালু 10t মাইনাস জি এর ভ্যালু 10t স্কোয়ার। তাহলে এখানে হবে ওয়াই ইকুয়ালস টু 80 প্লাস 10t মাইনাস 5t স্কোয়ার। এবারে ওয়াই এর মান যদি 0 হয় তখনই এই বস্তুটা নিচে এসে পৌঁছবে, অর্থাৎ ওয়াই 0 হবে যখন
80 প্লাস 10t মাইনাস 5t স্কোয়ার ইকালস টু 0, বা টি স্কোয়ার মাইনাস 2t প্লাস এটা হবে 40, ঠিক কি না? এটা হবে -40 ইকুয়ালস টু 0। এখান থেকে তুমি টি এর মান পেয়ে যাবে। টি এর মান কত পাবে? মাইনাস বি, সিধরাচার্যের ফর্মুলা, মাইনাস বি এখানে হবে +2 প্লাস মাইনাস বি স্কোয়ার মানে হচ্ছে 4 মাইনাস 4ac, এ হচ্ছে 1 আর সি 40, তাহলে কত হবে? 164/2। এবার এখানে মাইনাস সাইনটা হবে না, বুঝতেই পারছো, টি এর মান নেগেটিভ হওয়া সম্ভব নয়, তার জন্য এখানে প্লাস সাইনটা নিতে হবে। √168 প্লাস 2/2, এখান থেকে 4 বের করে নিলে কি হবে? 4 4 16, 42, মানে √42 প্লাস 1। এখানে 2 দিয়ে ভাগ করলে, 4 বের করে নিয়ে 2 দিয়ে ভাগ করলে এটা √42 প্লাস 1, মানে এটা 6-এর কিছুটা বেশি, 6 এর বর্গমূল করে দিতে পারি। বর্গমূল এখানে আমি √42 প্লাস 1 করলে যেটা পাবো 7.48, মানে প্রায় 7.5 সেকেন্ড সময় পরে এ ভূমিতে অবতরণ করবে। তাহলে বুঝতেই পারছো এই প্রবলেমটা এমন কিছু কঠিন নয়, কালকের প্রবলেম এরকমই ছিল। এবারে তোমাকে খাড়া, এবারে নিম্নমুখে, এখানে ঊর্ধ্ব কেটে কোশ্চেন নাম্বার 2 করে দাও, এটাকে নিম্নমুখে করে দাও। নিম্নমুখে 10 মিটার/সেকেন্ড বেগে কোনো বস্তুকে ছুড়ে দেওয়া হলো, কত সময় পরে বস্তুটি ভূমিতে অবতরণ করবে? তখন তুমি কি করবে? জাস্ট এখানে চেঞ্জ হবে, নিম্নমুখে হওয়ার জন্য -u, এখানে হয়ে যাবে -10, এখানে হয়ে যাবে -10, এখানে হয়ে যাবে -10। এবারে এখানে হয়ে যাবে কত? এখানে এটা হবে প্লাস, আর যা ছিল তা। এখন তুমি দেখতে পাচ্ছ এইটা মাইনাস হয়ে যাবে, বাদ বাকিগুলো মাইনাস মাইনাস দুটো বাদ হয়ে যাবে, শুধু প্লাসটা এখানে রাখা হবে। তার মানে তুমি বুঝতেই পারছো যে এখানে -2 হবে আর এখানে -1 হবে। আর এবারে কি হবে? √42 -1, বুঝতেই পারছো কত হবে? 5.48, মানে 5.5 সেকেন্ড প্রায়। এইভাবে তুমি দ্বিতীয় অঙ্কটাও করে ফেলো। তুমি পজ করে এই অঙ্কটা নিজে করো, করার পরে এর সঙ্গে মিলিয়ে নাও। এরপরে এই দুটো অঙ্ক থেকে একটা প্রশ্ন আসে, যে 3 নম্বর প্রশ্ন, খাড়া নিম্নমুখে একবার, এত বেগে একবার, আর একবার হচ্ছে খাড়া ঊর্ধ্বমুখে, এর সঙ্গে এখানে কোনো বস্তু বেগে একবার কোনো বস্তুকে ছুঁড়ে দেওয়া হলো। আবার এখানে লিখবে আবার একই বেগে খাড়া ঊর্ধ্বমুখে বস্তুটিকে ছোড়া হলো। একই বেগে খাড়া ঊর্ধ্বমুখে বস্তুটিকে একই বেগে ছোড়া হলো, একই বেগে তো লেখা আছে, ছোড়া হলো। প্রশ্নটা হলো গিয়ে ভূমিতে পৌঁছানোর সময় উভয় ক্ষেত্রে কণাটির ওপর থেকে খাড়া একবার কোনো বস্তু, এখানে বস্তু বলা হয়েছে, বস্তুটির গতিবেগ কি হবে? এই প্রশ্নটা এরকম থাকলো, তখন তোমার উত্তর কীরকম হওয়া চাই? এখানে তোমাকে দিয়েছে, দেখো এখানে টাওয়ারের থেকে এদিকে ওই বেগে ছুটছে, এদিকে ওই বেগে ছুটছে। এবার একটু তুমি ভাবনা চিন্তা করো, দেখো এখানে যখন আমি ইউ বেগে ছুঁড়েছিলাম, এইটা যদি গ্রাউন্ড হতো, তখন যে বিন্দু থেকে আমি ছুড়ি সেই বিন্দুতে এসে কত বেগ লাভ করে?
ভালো করে বোঝো, ইউ বেগে একটা বস্তুকে ওইখান থেকে ছুড়ে দিয়েছি, আবার এখানে এসে পৌঁছলো। ইউ বেগে উপরের দিকে ছুটছিলাম, নামার সময় সে এখানে ইউ বেগে পৌঁছায়, হ্যাঁ কি না? আগের ভিডিওতে এটা হয়েছে। তাহলে তুমি এটা পরিষ্কার বুঝতে পারছো যে এখানে যখন ইউ বেগে ছুটছি, এখানে এসে তার বেগটা হচ্ছে ইউ। এবার এখানে যদি বেগ ইউ হয়, তাহলে সে এখানে পৌঁছে কি কত বেগ লাভ করবে না ইউ প্লাস জি ইন্টু টি। আর এখানে যদি ইউ বেগে কাউকে ছোড়া হয়েছিল প্রথমে, দেখো একবার খাড়া নিম্নাভিমুখে ছাড়া হয়েছিল, আর এখানে সে আবার ঘুরে এসে এখান থেকে আবার ইউ বেগেই তো পড়ছে, একই দূরত্ব পড়ছে, তাহলে তার বেগ কি হবে? এটা যদি ইউ প্লাস জিটি হয়, এটাও হবে ইউ প্লাস জিটি। তাহলে একটা জিনিস তোমার ক্লিয়ার হয়ে গেল, এটা এমসিকিউতে আসে যে তোমার এখান থেকে আমি 10 মিটার পার সেকেন্ড বেগে একটা বস্তুকে উপরের দিকে ছুড়ে দিয়েছি, এখান থেকে 10 মিটার পার সেকেন্ড বেগে একটা বস্তুকে নিচের দিকে ছুড়ে দিয়েছি। দুজনের আলাদা টাইম লাগবে, এই বিষয়ে আমরা কোনো সন্দেহ করছি না। কারণ এইটাকে যখন ছুটছিলাম সে 7.5 সেকেন্ড সময় লেগেছিল তার ভূমিতে পৌঁছতে, এই দিকে যখন ছুটছিলাম মাত্র 5.5 সেকেন্ডে সে ভূমিতে পৌঁছচ্ছে, অনেকটা কম সময়ে তার লেগেছিল। কিন্তু বেগটা এখানে সমান হবে, এই বিষয়ে তোমরা বুঝতে পেরেছো হ্যাঁ কি না? দেখো ইউ বেগে এখানে ছোড়া হয়েছিল আর ইউ বেগে একে ছোড়া হয়েছে, তাহলে এই ইউ থেকে একই উচ্চতা বা একই দূরত্ব, একই ত্বরণ নিয়ে যাচ্ছে। তাহলে আমি এখানে লিখতে পারবো ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2gh। আর এটার জন্যও তাই, এটা যদি v1 হয় v2 স্কোয়ার, তখন ওইটা ইউ বেগ লাভ করে তারপরে এসে এইচ উচ্চতা নামছে, তাহলে এটা হবে ইউ স্কোয়ার প্লাস 2gh। তাহলে আমি বলবো কি, এইটা যদি v1 বেগে নামে, এটা যদি v2 বেগে নামে, তাহলে v1 ইকুয়ালস টু হবে v2, এটা সমান, তাহলে v1 ইকুয়ালস টু হবে v2। এখন এদের গতিবেগটা ঠিক কত হবে সেটা আমরা বের করতে চাই। খুব সহজ, তুমি এই উচ্চতা জানো, এই সমান হচ্ছে 80 মিটার, ইউ সমান 10 মিটার পার সেকেন্ড, আর তোমার জি এ সমান হচ্ছে জি মানে 10 মিটার পার সেকেন্ড। তাহলে তুমি কোন সূত্রটা বসাবে? ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2gh। ভি স্কোয়ার ইউ স্কোয়ার হচ্ছে 10 আর 2gh এখানে হবে 2 গুণিতক 10 গুণিতক 80। হ্যাঁ, তাহলে এখানে হবে কত? ভি স্কোয়ার ইকুয়ালস টু 100, এখানে 8 দুগুণে 16, 1600 প্লাস 100 1700। তাহলে সেখান থেকে ভি এর মান পাবো 10√17 মিটার পার সেকেন্ড। তুমি এইটার জন্য বের করলেও এটার জন্য একই পাবে, কারণ আগেই আলোচনা করে নেওয়া হয়েছে যে দুটো বস্তু একই বেগে এখানে মাটিতে পড়বে। এবার কত হলো সেটা দেখে নেওয়া যাক। √17 ইন্টু 10 সমান হবে 41.23 মিটার পার সেকেন্ড। এটার অ্যান্সার হবে 41.23 মিটার পার সেকেন্ড। এইগুলো তোমার কনসেপ্ট, হ্যাঁ, এখানে কোনো আনন্দ দেওয়ার মতো কিছু নেই বা বিরাট কিছু এক্সাইটিং কিছু নেই, কিন্তু এটা তোমাকে জানতে হবে, কনসেপ্ট তোমাকে বিল্ড আপ করতে হবে, তবেই তুমি যে কোনো প্রবলেম পাবে। নেক্সট আমি এই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে একটা নতুন ধরনের প্রবলেম আমরা দেখব। সেই প্রবলেমটা কিন্তু নতুন ধরনের বললেও হামেশাই দেখতে পাওয়া যায় এই ধরনের প্রবলেম। সেই প্রবলেমটাতে কি বলা হয়েছে না, একটা বেলুন, খেলনার বেলুন নয়, এই গ্যাস বেলুন যেগুলো চড়ে মানুষ যায় উপরে বাতাসে থাকে, অনেক গবেষণা করা হয় এই বেলুনের সাহায্যে। সেই বেলুনে যদি এরকমভাবে ওঠা যায় এবং সেখান থেকে যদি আমি বেলুন থেকে জানলা দিয়ে একটা বস্তুকে ছেড়ে দিই, তাহলে সেক্ষেত্রে কি হবে? বেলুনের যে প্রবলেম, এই প্রবলেমটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট।
এখানে বেলুন থেকে একটা কিছুকে ছেড়ে দেওয়া হলে বেলুনের যে প্রাথমিক বেগ থাকে সেই বেগটা এ পেয়ে থাকে। অর্থাৎ আমি একটা বস্তুকে উপরের দিকে, একটা টাওয়ারের উপরে আমি দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে থেকে উপরের দিকে ছুটছি, সেটা যেরকম এখানে বেলুনের নিজস্ব বেগ আমি যদি ছেড়েও দিই তাহলে বেলুনের যে বেগটা এই মুহূর্তে ছিল সেই বেগের জন্য এ উপরের দিকে উঠে আবার নামবে। এই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে কিছু প্রবলেম করতে হয়। তোমাকে দেওয়া থাকবে যে একটা বেলুন, ধরা যাক এরকম দেওয়া থাকলো, একটি বেলুন সেকেন্ডে, একটি বেলুন 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে উপর দিকে উঠছে। ভূমি থেকে ছাড়ার 10 সেকেন্ড পর বেলুনটি থেকে একটি পাথরকে ছেড়ে দেওয়া হলো। ছুঁড়ে দেওয়া নয়, ছেড়ে দেওয়া মানে জাস্ট জানলা দিয়ে গলিয়ে দেওয়া, ছেড়ে দেওয়া হলো। ওই বস্তুটি কখন ভূমি স্পর্শ করবে? এইরকম একটা প্রবলেম করা যাক। একটাই প্রবলেম দেখাই, বেশি হিজিবিজি করলে অসুবিধা নেই। একটা করলে তোমার এইটার উপরে বেস করে আরও কিছু প্রবলেম থাকে, যে এও তো উপরের দিকে যাচ্ছে, এও উপরের দিকে যাচ্ছে, এদের মধ্যে ডিস্ট্যান্স হেনা তেনা অনেক রকম থাকে। সেক্ষেত্রে তো আমি বলবো যে অবজারভারকে রেখে দেবে একটা অবজারভার, সে এখান থেকে দেখছে, ভূমি থেকে দেখছে, এ কতটা যাচ্ছে সেটাও পেয়ে যাবে, এ কতটা যাচ্ছে সেটাও পেয়ে যাবে। এরকম প্রবলেম আসতে পারে। আচ্ছা ঠিক আছে, আমি নাহলে আর একটা প্রবলেম এখানে জুড়ে দেব। ফার্স্ট যে প্রবলেমটা হলো, এইখান থেকে বেলুনটা উঠেছে এইখানে, কত সেকেন্ড ধরে উঠেছে? 10 সেকেন্ড ধরে উঠেছে। কত ত্বরণ নিয়ে উঠেছে? 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে উঠেছে। এক্ষেত্রে সে কতটা উচ্চতা উঠলো ফার্স্ট আমি পেয়ে যাব। সেটা কি করে পাবো? এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার সূত্র থেকে। এখানে কিন্তু এই যে ত্বরণটা আমি বলছি এর মধ্যে জিটি ধরে নিয়েছে, মানে জি তার নিচের দিকে যেমন কাজ করছে সেসব নিয়ে সব কিছু সামলে তারপরে সে এ ত্বরণ নিয়ে উঠছে। এগুলো গুলিয়ে ফেললে হবে না, এগুলো অনেকেই গুলিয়ে ফেলে, স্যার জি তাহলে কী হবে? ও সব কিচ্ছু নয়, জিটি নিয়েই এখানে বলা আছে। তোমাকে সিম্পলি ভাবতে হবে সব কিছু, যে এখানে একটা বেলুন 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে উপরের দিকে উঠছে। জিটি সব কিছু কনসিডার করেই তোমাকে বলে দিয়েছে, মানে তোমাকে রেডিমেড সব কিছু দিয়ে দিয়েছে। তারপরে তুমি যদি আবার খুঁজতে চাও তাহলে তোমার মুশকিল হয়ে যাবে। সিম্পলি ভাবতে হবে এখানে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এবার এখানে স্থির অবস্থা থেকে ছাড়ার বলছে, ছাড়ে তো স্থির অবস্থা থেকেই ছাড়ে নাকি? তাহলে এখানে আমি ইউটা 0 পাবো, এসের জায়গায় এইচ লিখবো, ইউটা 0 পাবো, আর হাফ এ ইন্টু টি স্কোয়ার, এটা হচ্ছে 2 আর টিটা হলো 10। তাহলে এখানে 2 2 কেটে যাবে, 100 মিটার উঁচুতে সে উঠেছে। ওই সময় আমি বা এখানে যে ব্যক্তি আছেন তিনি কী করলেন, একটা পাথর ছেড়ে দিলেন। জাস্ট ছেড়ে দেওয়া মানে কি? অনেকে ভাবে ছেড়ে দেওয়া মানে তার ইনিশিয়াল বেগ 0। আরে সে যদি টাওয়ারের উপর দাঁড়িয়ে থাকতো তাহলে সে ছেড়ে দিলে সেটা 0 বেগ হতো, কিন্তু এখানে তো সে দাঁড়িয়ে নেই, এখানে এই বেলুনটা চলছে। তার মানে এ যখন এখানে ছেড়ে দেবে এই মুহূর্তে বেলুনের বেগ যা, এই মুহূর্তে পাথরের বেগও তাই হবে। ক্লিয়ার কিনা বলো? এই মুহূর্তে বেলুনের বেগ যা, অর্থাৎ বেলুনটা স্থির অবস্থা থেকে ছেড়ে এতটা এসছে, এই মুহূর্তে বেলুনের বেগ যা, এখানে পাথরটাকে যখন ছেড়ে দেওয়া হলো সে প্রথমে উপরের দিকে গিয়ে তারপরে নামবে। অর্থাৎ এখানে ইউ সমান আমি কি পাবো? ইউ মানে এখানে কিন্তু ভি, কোনটার সাপেক্ষে ভি না, এখান থেকে স্থির অবস্থা থেকে ছেড়ে এইখানে আসছে,
তাহলে এখানে ইউ আর এখানে ভি, ভি সমান কত হবে না ইউ, ভি সমান ইউ প্লাস জি এটি, এ হলো গিয়ে 2 আর টি হলো গিয়ে 10 সমান হবে 20 মিটার পার সেকেন্ড। 20 মিটার পার সেকেন্ড মানে চারটিখানি কথা নয়, অনেকটা। সেকেন্ডে ঘন্টায় 72 কিলোমিটার বেগে যদি যায় কোনো গাড়ি, তোমরা জানো মোটর বাইক বা কোনো বাস ওই বেগে চলে, অনেকটা দ্রুত গতিতে চলে, সেই বেগটা হলো 20 মিটার পার সেকেন্ড। এই বেগে আমি ছেড়ে দিয়েছি। এবার আমাকে মনে করতে হবে টাওয়ারের কথা। এখানে যদি টাওয়ার থাকতো, টাওয়ার থেকে একটা বস্তুকে যদি আমি এরকম করে ছুঁড়ে দিতাম, টাওয়ার থেকে যদি আমি এখানে 20 মিটার পার সেকেন্ড বেগে ছুঁড়ে দিতাম, তাহলে এখানে এসে নিচে পড়তো। তখন যে সময়টা লাগতো এখানেও একই সময় লাগবে। ক্লিয়ার হলো? তাহলে এখানে আমি কি লিখতে পারবো না ওই সূত্রটা, ওয়াই সমান, এখানে যদি অরিজিন ধরি, এদিকে যদি ওয়াই অক্ষ ধরি, তাহলে ওয়াই সমান এইচ প্লাস ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। এটা একেবারে মুখস্থ করে দেবে, এইচ প্লাস ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। তাহলে এখানে এইচের জায়গায় কত বসবে 100, ইউ এর জায়গায় কত বসবে 10 না 20টি, আর জি এর জায়গায় বসবে 10 টি স্কোয়ার। এবারে ওয়াই সমান তাহলে হয়ে যাবে 100 মাইনাস 20টি মাইনাস 5 টি স্কোয়ার। এবারে আমি কি করব, ভূমি স্পর্শ করলে কি হবে, ভূমি স্পর্শ করলে হয়ে যাবে y ইকুয়ালস টু 0। ভূমি স্পর্শ করে গেলে টি ইকুয়ালস টু উমুকে y ইকুয়ালস টু 0 হয়। তাহলে y ইকুয়ালস টু 0 হবে যখন এইটা সমান 0, 100 মাইনাস 20টি মাইনাস 5টি স্কোয়ার ইকুয়ালস টু 0, 5 20 মাইনাস 40 মাইনাস টি স্কোয়ার ইকুয়ালস টু 0, বা টি স্কোয়ার প্লাস 40 মাইনাস 20 ইকুয়ালস টু 0। টি এর মান তাহলে কী হবে -4 প্লাস মাইনাস ভি স্কোয়ার মানে 4 স্কোয়ার মানে 16 মাইনাস 4 এসি, এখানে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, আর 20 4 80 হয়ে যাবে, 80/2, তাহলে হবে -2, আর এখানে 96 বেরোচ্ছে, 16 6 96। হ্যাঁ, তাহলে এখানে কত হবে -4, মাইনাসটা বাদ চলে যাবে কারণ সময়ের মান ঋণাত্মক হয় না, প্লাস এখানে হবে 96/2। এটা কত হয় তুমি হিসেব করে নাও, 96, 16 6 96, তাহলে 4√6, 16টা বের করে আনলে 4√16 6 96, তাই তো, 4√6 মাইনাস 4। এবার একে 2 দিয়ে ভাগ করলে কী হবে 2√6 মাইনাস 2, সেটা কত হয় তুমি ক্যালকুলেটারে করে নিতে পারো। 96 রুট 96 মাইনাস 4 ভাজিতক 2 সমান হচ্ছে 2.89, মানে 2.9 সেকেন্ড তুমি ধরতে পারো। এটা হয়ে যাবে 2.9 সেকেন্ড। ঠিক আছে, এই রকমভাবে তোমাকে করতে হবে। হ্যাঁ, এইভাবে তুমি সমস্ত প্রবলেম করতে পারবে। এবারে আর এর সঙ্গে একটা আমি বলে দিচ্ছি, এর সঙ্গে কিছু প্রশ্ন জুড়ে দেবে। কম্পিটিটিভে তো আর একই প্রশ্ন আসবে না, পুরনো প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম থাকে, কিন্তু এইটা করলে তোমার যে কনসেপ্টটা রেডি থাকবে সেই কনসেপ্টে তুমি নতুন প্রশ্নও করতে পারবে। তোমাকে বলবে যে এ তো ইউ বেগে উঠতেই থাকছে, এর তো বেগ আরও বাড়ছে, কিন্তু এর বেগ তো বাড়ছে না, এর বেগ কমছে। এবার বলবে ওই বস্তুটি ছেড়ে, বেলুন থেকে পাথরটিকে ছেড়ে দেওয়া হলো, ওই বস্তুটি আবার কখন বেলুনের পাশাপাশি আসবে, এই রকম ধরো তোমাকে প্রশ্ন দিয়ে দিই। তাহলে বেলুন আরও টি সময় পরে কি হয় দেখা যাক, বেলুনের ওয়াই কী হবে টি সময় পর, মানে এখন থেকে টি সময় পরে, এই সময়টা কিন্তু আমি টি ইকুয়ালস টু 0 ধরবো, এই কনটেক্সটে টি ইকুয়ালস টু 0 ধরবো। টি সময় পর
বেলুনের উচ্চতা, বেলুনের উচ্চতা y সমান লিখব কি h প্লাস, আরও উঠে যাচ্ছে আরও উঠে যাচ্ছে, একদম তুমি h প্লাস না ধরে প্রথম থেকে ধরলে হবে। প্রথম থেকে কত সময় ধরে উঠেছিল, ওই টি প্লাস 10 করে দেবে। প্রথমে 10 সেকেন্ড অতিবাহিত হয়ে গেছে, তাহলে তুমি একদম প্রথম নিচ থেকে যদি ধরো y ইকুয়ালস টু কী হবে, হাফ ইন্টু 2 ইন্টু টি প্লাস 10 হোল স্কোয়ার। না বুঝতে পারলে আবার একবার বলছি, যে বেলুনটা তো উঠছিল, এখান থেকে আমি যদি 0 ধরতাম তাহলে টি সময় পরে কি হতো, হাফ এ টি স্কোয়ার হতো। কিন্তু আমি এখান থেকে স্টার্ট করব, কারণ এইটার সময়টাকে আমি প্রাধান্য দিচ্ছি, যে এখান থেকে এই এর যখন থেকে মোশন শুরু হয়েছে তখন থেকে আমি সময় 0 ধরবো। তাহলে এখান থেকে শুরু করলে, এখান থেকে শুরু করে ধরো এইখানে গিয়ে পৌঁছেছে, এইখানে গিয়ে পৌঁছচ্ছে, বেলুনটা ধরো সেই সময় এইখানে গিয়ে পৌঁছচ্ছে, তাহলে এখানে পাশাপাশি আসবে। তাহলে এই ওয়াই আর এর যে ওয়াই, এই দুটো ওয়াই সমান হবে। তাহলে এ কত সময় ধরে এখান থেকে এখানে এসেছে, এ হচ্ছে টি প্লাস 10 সেকেন্ড ধরে এসছে এখান থেকে এখানে, আর এ কত সময় ধরে এখানে এসছে, টি সেকেন্ডে এখানে এসেছে। এইটা মাথায় নিতে হবে তোমাকে। তাহলে y ইকুয়ালস টু, এইটা হলো 2 2 কেটে যাবে, টি প্লাস 10 স্কোয়ার আমি লিখব। এটা হলো বেলুনের জন্য y। আর এটার জন্য y কি হবে, এটার জন্য ভেরি সিম্পল, টি সময় পর পাথরের উচ্চতা, পাথর বলে লিখেছিলাম না, বস্তু বলেছিলাম, বেলুনটি থেকে এটি পাথর, হ্যাঁ পাথরের উচ্চতা কত হবে, y ইকুয়ালস টু h প্লাস ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। আদৌ তো হবে না, এটা তো ত্বরণ নিয়ে যাচ্ছে, আর এ তো এর বেগ তো কমে যাচ্ছে, এরা কিন্তু পাশাপাশি আসবে না, পাশাপাশি কিন্তু আসার সম্ভাবনা এখানে নেই। এখানে তোমাকে লিখতে হবে কি, বেলুনটা যখনই এখানে ছেড়ে দিল তারপরে বেলুনটা সমবেগে উঠছে, তা কখনো সম্ভব হয়, সেটা প্র্যাকটিক্যাল হবে না। হ্যাঁ, তোমাদেরকে এটাকে দিয়ে দিল যে ছেড়ে দেওয়া হলে কখন এদের দূরত্ব, কখন এদের মধ্যে দূরত্ব 50 মিটার হবে, এইটা করো। তাহলে এখানে কি হবে, y ইকুয়ালস টু হবে h ইকুয়ালস টু হচ্ছে 100 পেয়েছিলাম, প্লাস ইউ কত পেয়েছিলাম 20t, আর এখানে 10 বসালে 5t স্কোয়ার পেয়েছিলাম। এটা হলো গিয়ে 2 নম্বর সম্পর্ক। এবার এদের মধ্যে ডিফারেন্স করতে হবে, এই ওয়াই বেলুন আর ওটা হচ্ছে ওয়াই স্টোন, এই ওয়াই বেলুন আর ওয়াই স্টোনের মধ্যে পার্থক্য করতে হবে। এটাকে প্রথমে আমরা স্কোয়ার করে নেব, টি স্কোয়ার প্লাস 20t প্লাস 100। দেখো টি স্কোয়ার, এটা 100 20t এগুলো একই আছে, শুধু এই জায়গাটায় ফারাক হচ্ছে, আর কিন্তু কিচ্ছু ফারাক হয়নি। আমরা এখনই যদি প্রবলেমটা করে ফেলতাম তাহলে আমরা কিন্তু ফেঁসে যেতাম, কারণ এ তো অনেক ত্বরণ নিয়ে উঠে যাচ্ছে। আরেকটা প্রবলেম থাকে, সমবেগে উঠছে, সেইখানে কিন্তু পাশাপাশি আসবে, ওটা থাকে। হ্যাঁ, ওটা নিয়ে আর ভাবনার দরকার নেই। তুমি এই যে প্রবলেমটা আমরা ঢুকে গেছি সেই প্রবলেমটাই আমরা করব। এই হলো গিয়ে ব্যাপার, ওয়াই বেলুন আর ওয়াই এখানে স্টোন, এই দুটোর পার্থক্য, কোনটা বেশি কোনটা কম। টি স্কোয়ার এখানে 5t স্কোয়ার আছে, আর সব একই, এখানে -t স্কোয়ার আছে, তাহলে ওয়াই স্টোনটা কম হবে। তাহলে এইটা থেকে আমি এটা বাদ দেব, দিলে আমি সেটাকে 50-এর সঙ্গে সমান করতে পারবো। 50 হোক আর যাই হোক, 50 হোক 60 হোক, যাই হোক না কেন। তাহলে আমি এইটা মুছে দিচ্ছি। এখন শর্তানুসারে কি হবে, শর্তানুসারে
ওয়াই বেলুন মাইনাস ওয়াই স্টোন। কোথা থেকে? ওই নিচে থেকে যে দেখছে, ফ্রেম অফ রেফারেন্সটাকে যদি আমি ভূমি ধরি, তাহলে এই দূরত্বের পার্থক্য, এদের মধ্যে দূরত্ব 50 দিয়েছে, 50ই লিখব। এবারে এখানে ওয়াই বি টি স্কোয়ার প্লাস 20t প্লাস 100 মাইনাস 100 প্লাস 20t মাইনাস 5t স্কোয়ার ইকুয়ালস টু 50। এখানে কী হবে? টি স্কোয়ার প্লাস 20t প্লাস 100 মাইনাস 100 মাইনাস 20t প্লাস 5t স্কোয়ার। হ্যাঁ, এটাকে এখানে যদি আমরা আরেকটু বেশি দিয়ে দিতাম, এখানে দাঁড়াও, এটাকে ঠিক করে দেবো। এখানে তাহলে কী কেটে যাবে? 20t কেটে যাবে, 100 তাহলে কী হবে? 6t স্কোয়ার, 6t স্কোয়ার ইকুয়ালস টু 50। এখানে 6 4 24, এটা 24 করে দিই, এটাকে 24 মিটার করে দিই। 24 মিটার করে দিলে তোমরা সেইভাবে প্রবলেমটা আরেকবার লিখে নাও। এটা 24 মিটার করে দিলে 24 এখানে বসাবে, 24 এখানে 24 বসাবে, উত্তরটা যাতে সহজে করা যায়, ক্যালকুলেটার না লাগে। টি স্কোয়ার ইকুয়ালস টু 4 আর টি ইকুয়ালস টু 2 সেকেন্ড হবে অ্যান্সার। তাহলে আবার কখন বলতে, আবার কখন বলাটা ঠিক নয়, কখন। হ্যাঁ, আবার বলার দরকার নেই এখানে। এখন ওই বস্তুটি কখন বেলুনের, কখন এদের মধ্যে, হ্যাঁ হলো, কখন এদের মধ্যে দূরত্ব 24। এবারে সুন্দর করে লিখে নাও ঠিকঠাকভাবে, কখন এদের মধ্যে দূরত্ব 24 মিটার হবে, এটা তোমরা করে নাও। ঠিক আছে, এই হলো গিয়ে আমার ওয়ান ডাইমেনশনাল মোশনের উপরে আপাতত বেশিরভাগটাই আলোচনা হয়ে গেছে। পরবর্তীকালে যদি কোনো সমস্যা থাকে, গ্রাফিক্যাল কিছু প্রবলেম থাকে, তখন কোনো বস্তুকে উপর থেকে ফেলে দেওয়া হয়েছে, সে ড্রপ করে আবার উঠছে, সেক্ষেত্রে তার দূরত্ব সময়ের গ্রাফ, উচ্চতা সময়ের গ্রাফ, সরণ সময়ের গ্রাফ, এই গ্রাফগুলো, বেগ সময়ের গ্রাফ, বেগ উচ্চতার গ্রাফ, এই গ্রাফগুলো থেকে থাকে আমাদের পিডিএফে, সেগুলো আছে। তোমরা সেই পিডিএফগুলো ভালো করে পড়াশোনা করো। যদি না বুঝতে পারো অবশ্যই তোমরা কমেন্ট করবে, জানাবে, তখন আমি আরও ভিডিও বানিয়ে দেব। আজকে এই পর্যন্ত, এবং এই চ্যাপ্টারের এই পর্যন্ত, চ্যাপ্টার 3 ক্লাস 11 কাইনেমেটিক্সের একটা পার্ট, ওয়ান ডাইমেনশনাল মোশন। সেই ওয়ান ডাইমেনশনাল মোশনের উপরে আমরা প্রায় সম্পূর্ণ আলোচনা করে ফেললাম। এরপরে আমি ফিরে আসব দ্বিমাত্রিক গতিতে। দ্বিমাত্রিক গতি জানার জন্য আমাদেরকে কি করতে হবে? ফার্স্ট ভেক্টরের কথা আলোচনা করতে হবে। ভেক্টর রাশি কাকে বলে, ভেক্টর যোগ, ভেক্টর বিয়োগ, ভেক্টর কম্পোনেন্ট, ভেক্টর গুণ, ভেক্টর ভাগ, এইগুলো সমস্ত আমাদেরকে জেনে নিতে হবে। এইগুলো জানা থাকলে আমরা সহজে একটা দ্বিমাত্রিক গতিকে বিশ্লেষণ করতে পারবো। অর্থাৎ দ্বিমাত্রিক গতি মানে একটা তলের মধ্যে গতি। একটা তলে যে কোনো পজিশানকে চিহ্নিত করতে গেলে আমরা কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে এক্স আর ওয়াই ভেরিয়েবল দিয়ে আমরা সেটাকে রিপ্রেজেন্ট করি। সেইগুলো অর্থাৎ একমাত্রিক গতির সমীকরণগুলো আমাদের কাছে অ্যাসেট হয়ে থাকলো। এই অ্যাসেটটাকে আমরা যত্ন করে রাখবো, প্র্যাকটিস করে আমরা সেটাকে আয়ত্ত করব, সেটাকেই আমরা দ্বিমাত্রিক গতিতে কাজে লাগাবো। ঠিক আছে, তোমরা সুন্দর করে প্র্যাকটিস করে তৈরি হয়ে নাও, যাতে তোমরা দ্বিমাত্রিক গতিটাও খুব সুন্দরভাবে করে ফেলতে পারো। আজকের মতো এই পর্যন্ত।